এক সুন্দর জঙ্গল। এই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। তাদের মাঝে বেশ ভালো সম্পর্ক ছিল, আবার কেউ ছিল ভীষণ হিংসুটে। মিসকে, ও মিসকে, তুমি এখানে বসে আছো? ঘরে কোনো চাল ডাল নেই, খাবে না নাকি? বলো তো আমাকে। তুমি যা হয়েছ না গিন্নি, আমি তো ভিক্ষে করে খাই। তাহলে এত সকালে আমাকে কে ভিক্ষা দেবে শুনি? এত সকালে ভিক্ষে নিতে গিয়ে কি আমি জাটার দৌড়ানি খাবো নাকি? হ্যাঁ বুঝেছি, তুমি দৌড়ানি খাবে নাকি এখন যাবে সে তুমি ভালো জানো। আমার এখন খাবার চাই মানে খাবার চাই। এখন যদি সকাল সকাল না বেরিয়েছো তাহলে আমার মুড়ো ঝাঁটার মার খাবে। দাঁড়াও আনছি। আচ্ছা গিন্নি, ঠিক আছে, তুমি আমাকে মেরো না, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, তবুও তুমি আমাকে মেরো না। মিসকে তাড়াতাড়ি করে উঠে বসে আর ভিক্ষের থালা নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। এখন আমি কার বাড়িতে ভিক্ষে করতে যাব? এত সকালে কেউ ঘুম থেকে উঠেছে নাকি? গিন্নির ভয়ে তো বাইরে বেরিয়ে এলাম। দেখি বাঘিনী মামির বাড়িতে যাই। মিসকে সকাল সকাল বাঘিনীর বাড়িতে যায়। বাঘিনী মামি, ও বাঘিনী মামি, বাড়িতে কেউ আছো? মামি, ও মামি, ভিক্ষে দাও গো, ভিক্ষে দাও। বাড়িতে কেউ আছো? একটু সাহায্য করো গো। মিসকে এভাবেই চিৎকার করতে থাকে। আরে এভাবে চিৎকার করছে কে? কে চিৎকার করছে? উফ বাবা, ঘুমটা দিল ভেঙে। সকাল সকাল এত সুন্দর ঘুমটা ধরেছিল না, আর দিল ভেঙে। বাঘিনীর ঘুম ভেঙে যায় আর বাঘিনী রাগে বাহিরে বেরিয়ে আসে। আরে কে কে এভাবে ডাকছে? কে আমার ঘুমটা ভেঙে দিল? আরে মিসকে, তুই তুই ঘুমটা ভাঙিয়ে দিলি? তাই তো বলি, তুই ছাড়া তো এমন কাজ কেউ করতে পারে না। কি করব মামি, আমার বাবার জাটার মার খাবার ভয়ে তো ভিক্ষের থালা নিয়ে বেরিয়ে এসেছি। আমাকে দুটো চাল ভিক্ষে দাও না মামি। না না, আমার ঘুম ভাঙিয়ে দিয়েছিস, এখন আবার আমাকে ভিক্ষে দিতে বলছিস? তোকে ভিক্ষে না, এখন আমি লাঠি পেটা করবো রে হতচ্ছাড়া। এসব তুমি কি বলছো মামি? আমি এক অসহায় পশু এসেছি তোমার কাছে ভিক্ষে চাইতে, আর তুমি কিনা আমাকে লাঠি পেটা করতে চাইছো? এটা একদম ঠিক না মামি। হ্যাঁ, এসেছিস আমাকে দরদ শেখাতে, তাই না? সকাল সকাল ঘুম ভাঙিয়ে দিয়ে এখন সাধু সাজা হচ্ছে? তুই কি বাড়ি থেকে বের হবি নাকি আমি লাঠি আনবো? না না মামি, ঠিক আছে, আমি আমি চলে যাচ্ছি, তবুও তুমি আমাকে মেরো না। মিসকে ভিক্ষের থালা নিয়ে বাইরে বেরিয়ে আসে। এই মামি তো আমাকে কিছুতেই ভিক্ষে দিল না, এখন আমি কোথায় যাব? আজকাল আমাকে কেউ ভিক্ষেই দিতে চায় না, মনে হয় এবার অন্য কোনো ব্যবস্থা করতে হবে। মিসকে হতাশ মনে বাইরে ঘুরতে থাকে আর এরোর কাছে ভিক্ষে চাইতে থাকে, কিন্তু কেউ মিসকেকে ভিক্ষে দিতে চায় না। বুঝেছি, আজকে বাড়িতে গেলে আমার কপালে দুঃখ আছে। মিসকে হতাশ মনে বাড়িতে চলে যায়। কোথায় কি এনেছো শুনি? হাতে তো ভিক্ষের থালা ছাড়া কিছুই নেই, থালাও তো ফাঁকা, কিছুই তো মনে হয় আনুনি। গিন্নি, এই জঙ্গলের আমরা সবচেয়ে গরিব হলেও আমাদের থেকেও বড় গরিব হলো ওরা, জানো? কেউ তো আমাকে ভিক্ষে দেয় না, উল্টো আমাকে কত কথা শুনিয়ে দেয়, পারলে আমার থেকে সব কেড়ে নেয়। হ্যাঁ, আর কত যে বাহানা দিবে তা তুমি ভালোই জানো বাপু। তোমার এসব কথা আমার কিছুতেই বিশ্বাস হয় না। আর জঙ্গলে মনে হয় একটাই পেশা আছে, তাই না? তুমি তার কোনো কাজও করতে পারো না। শিয়ালিনী এভাবেই চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায় আর মিসকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখতে থাকে। এভাবেই দিন কাটছিল। একদিন সারাদিন তো শুধু ঘুরলাম আর ঘুরলাম, কিন্তু তেমন কোনো ভিক্ষে করতে পারলাম না। আমি বরং এই গাছটার নিচে একটু বসে বিশ্রাম নেই। মিসকে গাছের নিচে শুয়ে বিশ্রাম নিতে থাকে আর ঘুমিয়ে পড়ে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। সবাই মিসকের থালায় টাকা দিয়ে যেতে থাকে আর অনেকক্ষণ পর মিসকের ঘুম ভেঙে যায়। আরে, এ আমি কি দেখছি? এখানে তো দেখছি অনেক টাকা, তার মানে আমাকে দয়া করে সবাই এভাবে টাকা দিয়ে গেছে। ভালোই তো হলো, বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করার থেকে এখানে শুয়ে থাকা অনেক ভালো। মিসকে খুশি মনে বাড়িতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। মিসকে প্রতিদিন এভাবে গাছের নিচেই শুয়ে থাকতো আর মিসকেকে সবাই ভিক্ষে দিয়ে যেত। বেশ ভালো তো, এখানে বসে যেহেতু আমি আয় রোজগার করছি, তাহলে তো এই গাছটা পরিষ্কার করলে বেশ ভালো হয়।
মিসকে গাছটি অনেক ভালোভাবে পরিষ্কার করে আর গাছের আশেপাশে সব আগাছা পরিষ্কার করে। মিসকে তো বেশ ভালোই। আমি সারাদিন আয় রোজগার করে যে টাকা পাই না, মিসকে ভিক্ষা করে তার থেকে দ্বিগুণ টাকা রোজগার করে। তবে তো আমার এখানে কিছু একটা করতেই হয়। বল্টু সিদ্ধান্ত নেয় যে মিসকের টাকা চুরি করবে। মিসকে যখন ঘুমিয়েছিল এমন সময় বল্টু চুপি চুপি সেখানে আসে আর মিসকের সব টাকা চুরি করে নিয়ে যায়। আর কিছুক্ষণ পর মিসকের ঘুম ভেঙে যায়। আরে, আমার টাকা কোথায় গেল? আমি তো ঘুমানোর আগেও টাকা এখানেই রেখেছিলাম। তাহলে কে নিল এই টাকা? মিসকে ভীষণ চিন্তায় পড়ে যায়। এভাবে প্রতিদিন মিসকের থালা থেকে টাকা চুরি হয়ে যেতে থাকে, কিন্তু মিসকে কিছুতেই চোর ধরতে পারে না। হায় হায়, এখন তাহলে আমার কি হবে? কি করব আমি? চোরের ঘরে চোর, তোকে ধরবো কি করে? কার এত বড় সাহস হচ্ছে যে আমার টাকা চুরি করে? আমি জানি যে তোমার টাকা কে চুরি করে। এ এ কি গাছ, তুমি কথা বলছো কি করে? গাছ আবার কথা বলতে পারে নাকি? হ্যাঁ, আমি কথা বলতে পারি, কারণ আমি হলাম একটা জাদুই গাছ। আমি জানি তোমার টাকা কে চুরি করে, তোমার জঙ্গলের বল্টু। কি? ওই বল্টুর এত বড় সাহস? ও কি না আমার টাকা চুরি করে? তবে রে। দাঁড়াও, তুমি বল্টুকে কিছু বলতে পারো না, কারণ তুমি একদম সুস্থ। তাই তোমার এইভাবে বসে বসে ভিক্ষা করা একদম উচিত নয়। তোমার কর্ম করে খাওয়া উচিত। কিন্তু গাছ, আমি কিভাবে কাজ করব? আমাকে তো কেউ সাহায্য করে না, কাজেও নেয় না। আর ব্যবসা করব যে, আমার তো কোনো টাকাও নেই। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব, কারণ তোমার মন অনেক ভালো। তুমি আমার ঘরে আগাছা পরিষ্কার করেছো। গাছ এসব বলে জাদু করে অনেকগুলো টাকা দেয় মিসকেকে, আর টাকা পেয়ে মিসকে ভীষণ খুশি হয়। এই নাও, এই টাকাগুলো আমি তোমাকে দিলাম। এই টাকাগুলো দিয়ে তুমি ব্যবসা শুরু করো, আর কখনো ভিক্ষে করো না। জাদুই গাছের কথা শুনে মিসকে ভীষণ খুশি হয়। তোমাকে অনেক ধন্যবাদ কথা বলা গাছ। তবে চিন্তা করো না, আমি এখন থেকে প্রতিদিন তোমার গোড়ায় পানি দিব, আগাছাও পরিষ্কার করব। মিসকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। আর সেই টাকা দিয়ে জমি কিনে মিসকে চাষাবাদ শুরু করে দেয়। আর দিন দিন মিসকের উন্নতি হতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। আরে বাহ, ভিক্ষে করেও বুঝি এত ধনী হওয়া যায়? মিসকে তো দেখছি অনেক টাকার মালিক হয়ে গেল। আমাকে তাহলে একবার মিসকের সাথে কথা বলতেই হচ্ছে। বল্টু আর লোভ সামলাতে পারে না। বল্টু শিয়াল চায় মিসকের সাথে কথা বলতে। হ্যাঁ রে মিসকে, বেশ তো টাকা পয়সার মালিক হয়ে গেলি। তো এত সম্পত্তি কি ভিক্ষা করে হলো নাকি? আমায় তো একটু খুলে বলতে পারিস, কিভাবে এত ধনী হয়ে গেলি? আরে, আমাকে তো কথা বলা গাছ এসব দিয়েছে। কথা বলা গাছ আমাকে টাকা দিয়েছিল, সেগুলো দিয়ে আমি জমি কিনে ধনী হয়ে গেছি। কি বলছিস রে? কথা বলা গাছ, দে দে, আমাকে ওর সন্ধান দে। আমিও ধনী হতে চাই, আমিও যাব ওই কথা বলা গাছের কাছে। বল্টু মিসকের সাথে গল্প করতে থাকে, আর মিসকের সাথে গল্প করে জাদুই গাছের খবর নেয়, আর সেই গাছের কাছে যায়। জাদুই গাছ, আমাকে সাহায্য করো। মিসকের মতো আমাকেও টাকা পয়সা দাও। আর যদি না দাও, তাহলে তোমায় কেটে ফেলবো, কিন্তু তখন বুঝবে। বারে, তুই বুঝি আমায় ভয় দেখাচ্ছিস? এমনিতেই তো তোর আচরণ একদম ভালো না। একটার পর একটা অন্যায় করেছিস, চুরি করেছিস, এখন আবার কিনা আমায় কেটে ফেলার ভয় দেখাচ্ছিস। তবে দাঁড়া, তোকে আজকে দেখ আমি কি হাল করি। গাছ ভীষণ রেগে যায় আর মুখ দিয়ে আগুন ছড়াতে থাকে। আর সেই আগুন দেখে বল্টু ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর কখনো সেখানে আসেনি। আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়, শত জনমের সাধনা আমার মরণেও যেন না হারায়।
সুখে দুটি চোখে জল এসে যায়। বৌমা, ঘর থেকে আমার জন্য পানের বাটাটা একটু এনে দাও তো। আপনি দেখতে পাচ্ছেন না আমি এখানে বসে থালা বাসন পরিষ্কার করছি আর গান গেয়ে মনের জ্বালা মিটাচ্ছি? সোজা সুজি বললেই তো পারো, তুমি এনে দিতে পারবে না। এইভাবে চেটাং চেটাং করে বলার কি আছে? এখন তো মনে হচ্ছে আমার কাজ আমাকেই করতে হবে। সে কথা কি আমি একবার বলেছি মা? বাড়িতে কি শুধু একা আমিই আছি? আপনার ছেলের ছোট বউ, সেও তো শুধু সারাদিন পায়ের উপর পা তুলে বিছানায় বসে চা খাওয়ার অর্ডার করে। বাড়ির সমস্ত কাজ তো আমাকেই করতে হয়, তাই না? এই নিন মা আপনার পানের বাটা। ওই তো মহারানী ভিক্টোরিয়া আপনার জন্য পানের বাটা নিয়ে এসেছে। এবার পান খেয়ে ঘরে গিয়ে বিশ্রাম নিন আর আমাকে আমার কাজ করতে দিন। আচ্ছা দিদি, তোমাকে তো আমি বলেছি আমাকে একটু কাজ দেখিয়ে দিলে আমিও করতে পারবো। আর তাছাড়া আমি তো এসব কাজ কখনো বাড়িতে করিনি। আমার বাড়িতে 2-4টা কাজের লোক এসব করতো। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমাকে কাজের লোক মনে করে সারাদিন খাটিয়ে নিস। কাজ কেন তোকে শেখাতে হবে? আমি যখন কাজ করি তখন তো দেখেও করতে পারিস। কি ব্যাপার, দুই বউ আর শাশুড়ি মিলে কি এমন গল্প হচ্ছে? ওসব তোমাকে আর শুনতে হবে না। রান্না হয়েছে, সবাই এসো, খেতে দিচ্ছি। হে রে বল্টু, জমিতে তো ভালোই কলা গাছ চাষ করেছিস দেখছি। তা আমার কাছ থেকে যে টাকা এনেছিলি সেটা কি তোর মনে আছে রে? দেবো দেবো করে তো কয়েক মাস পেরিয়েই গেল, তা কবে দিবি শুনি? মহাজন সাহেব, আমাকে আর কটা দিন সময় দিন। আমি আপনার টাকা একদম কনে কনে ফিরিয়ে দেব। আর কটা দিন গেলে আমার কলা গাছে কলা ধরবে। এখন আর আপনাকে আমার কাছে আসতে হবে না টাকা চাওয়ার জন্য। এই কিন্তু শেষ, এরপর তোকে আমি আর কোনো সময় দিতে পারবো না রে। টাকা না দিতে পারলে আমি তোর কলা বাগান দখলে নিয়ে নিব রে, কথাটা ঠিক মনে রাখিস। এই বলে বাঘ মহাজন সেখান থেকে চলে যায়। সুদ করে বাচ্চা, সুদ খেয়ে খেয়ে চেহারাটা রাক্ষসের মতো করেছে। কটা টাকার জন্য আমার জমি নিয়ে যাবে? এত সোজা? আরে আরে, এই 3টি কলা গাছ 3 রকমের দেখছি। এমন কলা গাছ তো আমি কোনোদিনই দেখিনি রে বাবা। এই 3 রঙের কলা গাছ এখানে থাকলে বাকি কলা গাছগুলো মনে হয় নষ্টই হয়ে যাবে। আমি বরং এই 3 রঙের কলা গাছকে বাড়িতে নিয়ে যাই, ঘরের এক কোণে লাগিয়ে রাখবো। এই কথা বলে বল্টু শিয়াল 3 রঙের কলা গাছগুলো নিয়ে বাড়িতে যায়, ঘরের এক কোণায় লাগিয়ে রাখে। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। মা, রূপা, তাড়াতাড়ি তোরা খাবার খেতে আয়। ওগো, তুমি আসো। কি গো, আজকে তোমাকে কেমন যেন চিন্তিত লাগছে। কিছু কি হয়েছে? সে কিছু না, আমাকে খাবার দাও দেখি। আসলে তোমাদের বলবো না তো কাকে বলবো? মা, মহাজন সাহেব আজকে সব টাকা চেয়েছে। আজ যদি টাকা দিতে না পারি তাহলে আমার কলা বাগান নিয়ে যাবে। আর ওই জমির ফসল চাষ করেই তো আমাদের সংসার চলে। ওগো, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না গো, আমি দেখছি। এই বলে শিউলি শিয়ালিনী ঘরে যায় আর তার কিছু জমানো টাকা নিয়ে এসে বল্টু শিয়ালকে দেয়। এই নাও, টাকাগুলো মহাজনকে দিয়ে এসো, আর বাকি টাকা কিছুদিন পরে দিও। দিদি, তুমি কেন একাই দিবে? স্বামীর বিপদে আমরা যদি এগিয়ে না আসি তাহলে কে আসবে বলো? সংসারটা তো আমাদের দুজনেরই, তাই না? এই নাও, এখানে মার আর আমার কিছু টাকা আছে। আশা করি এতে করে মহাজনের সব টাকা পরিশোধ হয়ে যাবে। হ্যাঁ রে বাবা, বৌমা একদম ঠিক কথাই বলেছে। এক্ষুনি গিয়ে
মহাজনকে টাকাগুলো দিয়ে আয়। আমার দুই বহুমা এই সংসারকে খুব ভালোবাসে রে, তারা কখনো এই সংসারের ক্ষতি চাইবে না। বড় লক্ষ্মী মন্ত্র বউ দুটো পেয়েছি আমি। হ্যাঁ মা, আমি এক্ষুনি মহাজনের টাকাগুলো দিয়ে আসছি। এই বলে বল্টু শিয়াল টাকা নিয়ে মহাজনের বাড়িতে যায়, আর গিয়ে দেখে মহাজন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। আরে আরে কবিরাজ মশাই, মহাজনের কি হয়েছে? ওনার কি হয়েছে আমি নিজেও ধরতে পারছি না, তবে অনেক ব্যয়বহুলের মধ্যে বসবাস করেন তো, তাই বেশি সুখ ওনার কপালে শোয়নি। কিন্তু কবিরাজ মশাই, তাহলে কি মহাজন সাহেব ভালো হবে না? উপায় একটা আছে। মহাজন সাহেবকে 3 রঙের একই গাছে ফল খাওয়াতে পারলে তবে মহাজন সাহেব সুস্থ হয়ে যাবে, কিন্তু এরকম গাছ তো পাওয়াটাই মুশকিল। আরে আরে কবিরাজ মশাই, সেই গাছটি কলা গাছ হলে চলবে? একই গাছে 3 রকম ফল হলে অবশ্যই চলবে। কবিরাজ মশাই, অমন গাছ আমার কাছে আছে, এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। এ কথা বলে বল্টু শিয়াল দ্রুত বাড়িতে গিয়ে 3 রঙের কলা গাছ থেকে কলা নিয়ে আসে, আর তা কবিরাজ মশাই মহাজন সাহেবকে খাইয়ে দেয়, আর সাথে সাথে মহাজন সাহেব সুস্থ হয়ে যায়। আজ তোমার জন্য এই মহাজন সাহেবের জীবন বেঁচে গেল। তুমি সঠিক টাইমে 3 রঙের গাছের ফল না খাওয়াতে পারলে হয়তো মহাজন সাহেব আর কোনোদিন বিছানা থেকেই উঠতে পারতো না। মহাজন সাহেব, আমি আপনার টাকা নিয়ে এসেছি, এই নিন আপনার টাকা। বল্টু রে, তোকে যে কি বলে ধন্যবাদ দেব রে, তোকে আর কোনোদিন টাকা দেওয়া লাগবে না রে, বরঞ্চ আমি তোকে আমার জীবন বাঁচানোর জন্য তোকে পুরস্কার দিতে চাই। আরে মহাজন সাহেব, এসব আপনি কি বলছেন? আমার কোনো পুরস্কার লাগবে না, আপনি শুধু এই বনের গরিব দুঃখীদের প্রতি একটু খেয়াল রাখবেন, তাদের প্রতি অন্যায়ভাবে অত্যাচার বা জুলুম করবেন না, তাদের জমি দখল করে নেবেন না, এতে আমি অনেক খুশি হব। বল্টু রে, আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে আমি এই বনের সবার খেয়াল রাখবো রে, কারো প্রতি অন্যায় অবিচার করব না, আর আমি যার যার কাছে টাকা পাই তাদের কাউকে আমাকে টাকা দিতে হবে না রে। মহাজন সাহেব, শুনে অনেক খুশি হলাম। মহাজন সাহেবের জয় হোক, মহাজন সাহেবের জয় হোক। তাহলে এখন আমি আসি। এই বলে বল্টু শিয়াল বাড়িতে চলে যায়, আর সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।